কাছে এরকম কত এমন যে দূর না যাওয়াই ভালো। গুড মর্নিং। আজকের গন্তব্য সবুজ দ্বীপ। যদিও সবুজ দ্বীপ যাওয়াটা একটুখানি বলা যায় কাকতালীয়, মানে হঠাৎ করেই যাচ্ছি বলা যায়। আগে থেকে কোনো প্ল্যান ছিল না। হঠাৎ কালকে না পরশু এসে আমি এখানে জিজ্ঞেস করলাম, তো আমার সঙ্গে একজন আছেন আজকে দেখাচ্ছি, তো তিনি আমাকে নিয়ে যাবেন। তো তাকে জিজ্ঞেস করলাম যে সবুজ দ্বীপ যাবো, কীভাবে যাব? তো সে আমাকে বলল যে নর্মালি এখান থেকে একটা নৌকো নিতে হবে, নৌকো নিয়ে চলে যান। কারণ এখন জানি যে সবুজ দ্বীপের প্রায় 90% এখন একটা প্রজেক্টের আন্ডারে চলে গেছে, তাই সবুজ দ্বীপের খুব সামান্য অংশই আমরা গেলে দেখতে পারবো। আর যারা সবুজ দ্বীপে এসে থাকতে চাইছেন তাদের জন্য কিন্তু ওই জায়গাটা বেশ সুন্দর। আর আমরা যারা লোকাল বা স্থানীয় তারা কিন্তু যাই আর ঘুরে আসি, এরকম একটা ব্যাপার। তো আজকে আমার সঙ্গে আছে বুলেট, আমার বোটম্যান বা মাঝি বলা যায়, অ্যাকচুয়ালি আমার গাইডও বলা যায়। তার একটাই কারণ হচ্ছে যে ও আমার থেকে ভালো চেনে এই জায়গাটা এবং ওকে অনেক ভিডিওতে আপনারা দেখেছেন। একটু বুলেট হাই করে দাও। হাই বন্ধু। হ্যাঁ হ্যাঁ, তো আজকে ও আমার সঙ্গে যাচ্ছে বা আমি ওর সঙ্গে যাচ্ছি বলাই ভালো। তাহলে আমরা যাত্রা শুরু করি, বাকি কথা আবার যেতে যেতে বলছি। তাহলে বরং শুরু থেকেই শুরু করি। এই হচ্ছে সবুজ দ্বীপ ট্যুরিস্ট স্পট, অর্থাৎ এখান থেকে বুকিং নেওয়া হয়। এছাড়া অনলাইনেও আপনি বুকিং পাবেন। আমার যাত্রা শুরু হয়েছিল, দিনটা ছিল বুধবার, এবং যাত্রা যখন শুরু করি তখন ঘড়িতে বাজে সকাল 11টা। নদীতে নামলাম, নদীর জল ভীষণ শান্ত। সবথেকে বড় কথা, আমার গন্তব্যের থেকেও আমার যাত্রাপথ অনেক বেশি রোমাঞ্চকর ছিল। আমার বরং গন্তব্যের থেকেও যাত্রাপথ বেশি ভালো লেগেছে। কেন বললাম আপনারাই দেখুন। নৌকোয় করে নদীর মাঝে বসে আছি। এটা সম্ভবত ভাগীরথী নদী, কিন্তু একটু আগে আমরা বেহুলা নদী পার হয়ে এলাম, তাই তো বুলেট? হ্যাঁ। আর এখানে শুধুমাত্র কানে আসছে পাখির ডাক। আচ্ছা, এবার আমি দ্বীপটা দেখাচ্ছি। এই হচ্ছে দ্বীপ, সবুজ দ্বীপ। আমি এখানেই যাব, কিন্তু ও বলল একটু ঘুরিয়ে দেখাবে। তো আমি ওকে বললাম যেভাবে আমি ভালোভাবে দেখতে পারবো। তার কারণ হচ্ছে মাঝখানে যে প্রপার্টিটা বানানো হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের, সেই প্রপার্টিটা বানানোতে কি হয়েছে না, অনেকটা জায়গা কিন্তু মাঝখানটা নষ্ট হয়ে গেছে। আর ওইটাই ছিল মেইন আকর্ষণ। আসলে সবুজ দ্বীপ আজ থেকে বেশ কিছু বছর আগেও শুধুমাত্র পিকনিকার্সরাই আসতো। এখন তো অনেকে এখানে এসে থাকছেন, এই রিসর্ট বুক করছেন। তো সেই হিসাবে একদিকে ভালো যে এখানকার পর্যটন শিল্পটা ডেভেলপ করেছে, ঠিক তেমনইভাবে এখানকার স্থানীয় মানুষগুলোর কিন্তু পেটে লাথি পড়েছে। এটা কিন্তু আমরা বুঝতে পারছি, কারণ এখন খুব বেশি ট্যুরিস্ট আর আসে না। যেহেতু জায়গা শর্ট, সেক্ষেত্রে 10 থেকে 12টা যদি পিকনিক দল আসে তাহলেই জায়গা দেওয়া যায় না। তো হ্যাঁ, এই সমস্ত কারণের জন্য এখন কিন্তু বেশ মার খাচ্ছে। তবে যদি বেড়াতে চান, সবুজ দ্বীপ বেড়াতে চান, যে আমি সবুজ দ্বীপ বেড়াবো বা এই এরকম একটা পরিবেশে বেশ কিছুক্ষণ সময় কাটাবো, দেখুন আশেপাশে কোনো শব্দ নেই, শুধুমাত্র গাড়ির ইঞ্জিনের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। আর যা আছে পাখির ডাক। আর দেখুন জলটা কি শান্ত, এত শান্ত জল, এত নিস্তব্ধ একটা জায়গায় কিন্তু সময় কাটাতে ভালোই লাগবে। তো যদি সেইটা উপভোগ করতে চান তাহলে কিন্তু সবুজ দ্বীপ আসতেই হবে। আর একটা জিনিস, এই যে দেখছেন এখানেও কিন্তু গাছ কাটা চলছে। এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে জানি না এখানকেও জঙ্গলকে কেটে অন্য কিছু বানানোর প্ল্যান আছে কিনা, কারণ এখন তো সব জায়গাতেই এটা দেখতে পাচ্ছি। তাই একবার দেখিয়ে রাখলাম। আর আশেপাশে এই এই ধরনের গাছ কিন্তু সবুজ দ্বীপে প্রচুর পাবেন। এই গাছগুলো সম্ভবত এক ধরনের বাবলা গাছ, বা এটা কি গাছ?
বাবলা গাছ, হ্যাঁ ঠিকই বলেছি, এটা বাবলা গাছ, কারণ কাঁটা দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, আর এই গাছগুলো দিয়ে কিন্তু এখন নৌকো তৈরিও হয়, তাই তো, আর আসবাবপত্রও তৈরি হচ্ছে এখন। আর এই যে দূরে এখনো দেখছেন কাশফুল ফুটে রয়েছে কিছু, এখানে কিন্তু যখন কাশফুলের সময় অর্থাৎ শরৎকালে কিন্তু এই জায়গাটা ভরে থাকে। যদিও তখন বর্ষার কারণে অনেক সময় এখানে আসাটা একটু রিস্ক হয়ে যায়, কিন্তু ওই সময় এই জায়গাটা অপূর্ব সুন্দর লাগে। এখন বসন্তকাল, বুঝতেই পাচ্ছেন, পাতায় কিন্তু একটা হলদে রং বা একটা ধূসর রং চলে এসেছে, আর কিছুদিন বাদে নতুন পাতা আসবে। তো মোটামুটি এই জায়গাটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে, যেহেতু আমি একটু শান্ত নির্জন অফবিট জায়গা পছন্দ করি, তো সেই হিসাবে এটাকে কিন্তু আপনারা অফবিট লিস্টে রাখতেই পারেন। আমি চেষ্টা করছি পাখির ডাক শোনানোর জন্য, তাই জন্য আমি একটু জাস্ট চুপচাপ থাকছি, আর চেষ্টা করছি আশেপাশের যে ডাকটা আসে কতটা কভার করা যায়, কতটা আসবে আমি জানি না, তবুও চেষ্টা করছি একবার। না, পাখির ডাক শোনা যাচ্ছে না, এটা আমি পরে দেখলাম। কিন্তু এই পরিবেশে এরকম একটা শান্ত নির্জন জায়গা, প্রায় জনমানব বর্জিতই বলা যায়, এরকম একটা জায়গা লাস্ট আপনি কবে গেছেন একটু কমেন্ট করে জানান। এবার চলুন দ্বীপে ধীরে ধীরে প্রবেশ করি। কেন জানি না আজ মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝির কথা ভীষণ মনে পড়ছে। ছোটবেলায় পড়েছিলাম গল্পটা, তারপরে ওই গল্পটার সারমর্ম বুঝেছিলাম যখন আমি কলেজে পড়ি। বুলেট আমাকে, আমি বললাম না যে বুলেট আমার গাইড, কেন বললাম দেখুন, ও আমাকে পুরো গাইড করে নিয়ে এলো। আসলে যে জায়গাটা এলাম একটু বলি, এইখানেই পুরনো যে বাংলো ছিল, যে পুরনো যে আগে, আসলে এটা অনেক পুরনো জায়গা। একটা সময় এখানে হুগলি জেলা পরিষদের সময় বা তার তত্ত্বাবধানে এই জায়গাগুলো মেনটেন করা হতো। তো এই যে পুরনো যে বাংলো ছিল, সেই বাংলোগুলো এখানে এলে কিছুটা দেখতে পাবেন। যদিও এই জায়গাটা কিছুটা বলা যায় যে লুকোচুরি করেই আসা, সরাসরি আসা যায় না, কারণ এখন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের প্রপার্টি, তার সেটাকে কিছুটা বলা যায় যে কিছুটা সেটাকে অ্যাভয়েড করে যদি আসা যায়, সেরকমভাবেই আসা আমাদের, এবং সেভাবেই দেখানোর চেষ্টা করছি। জানি না দেখাতে কতটা পারছি। চলুন একটু বাংলোগুলোর যতটা পারি কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করি। এখানে একটা পায়ে চলা রাস্তা আছে, সেই পায়ে চলা রাস্তাটা দিয়েই যাচ্ছি। আসলে স্থানীয় মানুষের জায়গা তো এটা, প্রচুর স্থানীয় মানুষ কিন্তু এখানে আসেন, কেউ কাঠ কাটতে, কেউ হয়তো এখানে খাবার সরবরাহ করতে, কেউ ঘুরতেও আসে। এইগুলো হচ্ছে সেই সময়কার বাংলো। অ্যাকচুয়ালি এই পরিবেশে অর্থাৎ সবুজ দ্বীপে ঠিক এই রকম প্যাটার্নের বাংলো বাড়ি কিন্তু থাকা উচিত। দেখুন, এগুলো এখন জরাজীর্ণ, কোনো একটা অজ্ঞাত কারণে এই বাংলোগুলোকে আর রিনোভেট করা হয়নি। এখন দেখলে এটাকে হন্টেডই মনে হবে। এবং এখানে দেখুন পায়ে চলা পথ আছে, তার মানে এটা বোঝা যায় যে এখানে কিন্তু মানুষ বেশ যাতায়াত করে। আর গাছগুলো দেখছেন, এই জায়গায় এসে কিছুক্ষণ থাকলে মনে হবে যে কোনো ভুতুড়ে এলাকায় আছেন। দেখুন গাছগুলো দেখুন, পরিবেশটা দেখুন, পিওর হন্টেড। রাত্রিবেলা আসবেন না, কিন্তু দিনের বেলা এসছেন ঠিক আছে। বুলেট আবার বলছে পাশ থেকে যদি ভূত বেরোয়, বুলেট বলছে আমি তো আছি। না, ভূতে আমি ভয় পাই না, অবশ্য সেভাবে কোনোদিন মোলাকাতও হয়নি। তবে পরিবেশটা একবার দেখুন, এই হচ্ছে সেই সময়কার বাংলো। আর ওই যে একটা স্ট্রাকচার দেখছেন ভেঙে গেছে, ওই যে একটা জলের ড্রাম পড়ে আছে। আর একটু আগে বলছিলাম না গাছ কাটার কথা, এই যে দেখুন গাছগুলো পড়ে আছে, যেগুলো এগুলো তো বুড়ো হয়ে গেছে, বোঝাই যাচ্ছে, ভেঙে পড়ে গেছে। এছাড়া এখানে আরও অনেক গাছ কাটা হয়েছে, দেখতে পাচ্ছেন, এবং এটা কিন্তু বেশ অনেকটা এলাকা জুড়ে। এবার বলি, এই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে প্রপার্টিটা আছে, এই প্রপার্টিটা অ্যাকচুয়ালি কিন্তু সবুজ দ্বীপের মাঝামাঝি জায়গায়। তার ফলে কি হয়েছে, দুটো দিক থেকেই বেশ কিছুটা পোর্শন প্রায় খালি রাখা হয়েছে। আর সামনে গেলে কিন্তু নেট পাবো, যে দিকটা আমার ক্যামেরাটা দেখানো হচ্ছে ওইখানেই কিন্তু সামনে থেকে নেট, অর্থাৎ ওরা কিন্তু জায়গাটা ঘিরে রেখেছে।
হয়তো এগুলোকে নিয়েও ওরা পরবর্তীকালে কোনো কাজ করবে, গভর্নমেন্টের কি প্ল্যান আছে জানি না সেটা। যারা গভর্নমেন্টের রিসোর্টে থাকছেন তারা জানি না এই জায়গাটা আসতে পারবেন কিনা। আসলে এই জায়গাটা জঙ্গল আছে, আর এই জায়গাটা হচ্ছে সেই জায়গা যেখানে আগে মানুষ থাকতো। মানুষ এসে আগে কিন্তু এই সমস্ত কটেজগুলো বুক করতো। এবং আজ থেকে প্রায় বছর 15 আগে আমি যখন এসেছিলাম, আমার অ্যাকচুয়ালি সবুজ দ্বীপ এটা তৃতীয়বার আসা। তো প্রথম এসেছিলাম বছর 15-20 আগে। তখন এই জায়গাগুলো কিন্তু বেশ রমরমা ছিল। মনে আছে শান্তিনিকেতনে এইরকম টাইপের, বা অনেক সময় পাহাড়ি অঞ্চলে এরকম টাইপের যে বাংলো বাড়িগুলো থাকে, ঠিক সেই প্যাটার্নের বাড়ি। দেখেই বুঝতে পারছেন। যেহেতু আমার বাড়িটা বলাগড়ে, তাই আমার বলাগড় থেকে সবুজ দ্বীপ আসতে গেলে আমাকে আসতে হলো ওই সোমরা বাজারের কাছাকাছি একটা জায়গায়। আপনারা চাইলে সোমরা বাজারের স্টেশনে নেমে সেখান থেকে যে কোনো অটো বা টোটো করে চলে আসতে পারেন সবুজ দ্বীপ ঘাট, বা আমি বুলেটের নাম্বারও দিয়ে দেবো। আপনারা চাইলে সরাসরি ওকে ফোন করে ওর বাড়িতে চলে আসতে পারেন, ও লোকেশন বলে দেবে। সেই বাড়িতে এসে আপনারা ওর সঙ্গে যোগাযোগ করে ওর নৌকো নিয়ে চলে আসতে পারেন, আমি ঠিক যেভাবে এলাম। আর বছরের আমি বলবো শুধুমাত্র শীতকালটা এখানে আসার জন্য, কারণ সারা বছর না আসাই ভালো। প্রথমত আমি যখন জলে আসছিলাম বেশ গরম লাগছিল, যদিও এখন কিন্তু জানুয়ারির শেষ জাস্ট, আর এখনো কিন্তু চারদিকে হালকা মেঘলা রয়েছে। মানে এই নয় যে প্রচন্ড পরিমাণে গরম পড়ে গেছে, তা কিন্তু নয়। আমার হাতে এখনো দেখছেন আমার গায়ে কিন্তু এখনো জ্যাকেট রয়েছে। আর এখানে কিন্তু জঙ্গল আছে, বুঝে শুনে পা ফেলতে হবে, কারণ আর কিছু থাকার না থাকুক বিষধর সাপ কিন্তু এখানে থাকতেই পারে। আর এই পরিবেশে কিন্তু আমি জানি না অন্য কোনো মাঝি আপনাকে নিয়ে আসবে কিনা, আমি না জেনে বলতে পারবো না। কিন্তু বুলেট ভাইকে এর জন্য ধন্যবাদ, কারণ এইরকম একটা জায়গায় নিয়ে আসার জন্য। কিন্তু বেশি দূর না যাওয়াই ভালো, কারণ বুঝতেই পারছেন সেফটির একটা ব্যাপার আছে। আর এটা যদিও পায়ে চলার রাস্তা, এটা বোঝাই যাচ্ছে যে এই রাস্তাটা দিয়ে লোকে যাতায়াত করে, আমি যে রাস্তা দিয়ে হাঁটছি, তার ফলে আসা যায় কিছুটা। দেখুন, কখনো কখনো মনে হবে যে আপনারা বোধহয় ব্রিটিশ যুগে ফিরে গেছেন। আমাদের বাড়ির কাছে এরকম কত এমন জায়গা আছে যে জায়গাগুলো আমরা কোনোদিন এক্সপ্লোরই করি না, ঠিক এটাও তেমন। সবুজ দ্বীপ বলতে আমরা শুধুমাত্র এখন প্রপার্টিটাকেই চিনি, আসল সবুজ দ্বীপ কিন্তু এইটা। এই যে যেটা দেখছেন, এই যে বড় বড় গাছ, এই ভুতুড়ে বাংলো, এই যে স্ট্রাকচার, একটা ধ্বংসাবশেষ, এটাই ছিল আসল সবুজ দ্বীপ। আর এখানে একটা ওয়াচ টাওয়ার ছিল, বুঝতেই পারছেন, সিঁড়ি আছে এখনো। এখানে দেখুন একটা কাঠের ওয়াচ টাওয়ার, মানে যেটা ওই কাঠের বলবো না, অ্যাকচুয়ালি ওই রেলিং, মানে যেটা দিয়ে রেল লাইন যেটা দিয়ে বানায়, আমি এক্স্যাক্টলি নামটা জানি না, ওটা ছিল। এবং দেখুন বিল্ডিংগুলো যদি একটু লক্ষ্য করেন, দেখবেন দড়ির কাজ আছে বিল্ডিংয়ে। এবং বিল্ডিংয়ের গায়ের যে কাজটা, বিল্ডিংটা পুরোটাই কাঠের, এবং বিল্ডিংয়ের গায়ের যে কাজটা দেখবেন, কাজটা কিন্তু খুব সূক্ষ্ম কাজ। মানে এই নয় যে যা হোক করে বানানো হয়েছে। একটা সময় এটা বিরাট প্ল্যান ছিল এটাকে নিয়ে, পরবর্তীকালে তো এটা দেখতেই পাচ্ছি আমরা যে এখন হয়েছে, প্রপার্টি হয়েছে, মানুষ আসছেন, খুব ভালো, ভীষণ আনন্দের ব্যাপার সেটা। কিন্তু এরকম জায়গাগুলো পরিত্যক্তই থেকে গেছে বছরের পর বছর ধরে। এটাকে যদি একটু সাজানো যায়, একটু যদি এটাকে নজর দেওয়া যায়, এই সবুজ দ্বীপ কিন্তু পশ্চিমবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ পর্যটন কেন্দ্র হতেই পারে। দেখুন, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। কন্টেন্ট ক্রিয়েশন আমার যেমন পেশা, ঠিক তেমন বেশ কিছু স্থানীয় মানুষের রুটি রুজি জড়িয়ে থাকে এরকম ছোট ছোট পর্যটন কেন্দ্রগুলোকে ঘিরে। এই যেমন আমি বুলেটের সঙ্গে এসেছি, এই যেমন এখানকার ভেতরে যে দোকানগুলো চলে, যেমন যে কোনো জায়গায় যত স্থানীয় বা অ্যানিসিলিয়ারি যে বিজনেসগুলো চলে, সেই বিজনেসটার মধ্যে বেশিরভাগটাই এই পর্যটনকে ঘিরে চলে। যেখানে মানুষ বাইরে থেকে আসে, সেখানে এই বিজনেসগুলো কিন্তু রমরম করে চলে। তাই প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা যদি পারেন একবার করে আসুন এই জায়গাগুলোকে বাঁচিয়ে রাখার জন্য। না হলে কোনো একটা দিন শুনবেন এরকম একটা কিছু ছিল, ইতিহাসে আমরা পড়ব, কিন্তু আর সেই সময় আর এখানে আসা যাবে না। অলরেডি দেখতেই পাচ্ছেন কি পরিবেশ এখানে, দেখছেন কোনো আওয়াজ নেই, একটা মানুষ নেই, আমি আর বুলেট দুজনে মিলে কিন্তু এখানে দাঁড়িয়ে আছি। সত্যি ধন্যবাদ বুলেটকে, ওর জন্যই কিন্তু আমি এই জায়গাটা আসতে পারলাম। আমি একসময় ভেবেছিলাম যে মাত্র তো 10% কি আর দেখাবো, ভেতরে জাস্ট নামবো, একটা ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারে উঠবো, তাও ওয়াচ টাওয়ারটা ভাঙা, কতটা উঠতে পারবো জানি না, বাবলা গাছের কাঁটার খোঁচা খাবো,
আর হয়তো একটু চায়ের দোকানে বসে 1 কাপ চা খাবো, চা খেয়ে আবার নৌকো করে বাড়ি, এটাই ভেবেছিলাম। কিন্তু বুলেট যে এখানে নামাবে, আমি বারবার এক কথা বলার উদ্দেশ্য একটাই যে এইটা কিন্তু আপনারা দেখুন একটা সময় এটাকে নিয়ে কত বড় প্ল্যান করা হয়েছিল। পরবর্তীকালে যে কোনো কারণে, কোনো অজ্ঞাত কারণে বা কোনো জ্ঞাত কারণে আমি জানি না, এটাকে নষ্ট করে এখন শুধুমাত্র মাঝখানটাকে ব্যবহার করা হচ্ছে এবং মানুষ এসে থাকছেন। আর এখানে বলে দিই, এখানে কিন্তু উইদাউট বুকিং কাউকে ভেতরে ঢুকতে পর্যন্ত দেয় না, এমনকি স্থানীয় মানুষদেরও দেয় না শুনেছি। তার ফলে এখানে বুকিং করে আসতে হবে আপনারা যদি এখানে আসতে চান, এখানে থাকতে চান। কিন্তু এই পরিবেশটা জানি না ওখানে বুকিং করে এলেও এখানে দেখতে পাবেন কিনা। চলুন ফেরা যাক। বুলেটের কাছে জানলাম, দেখুন লক্ষ্য করুন, এই কটেজগুলোর কিন্তু মাথা আছে বা পুরো বডিটা আছে, আর এই কটেজটার একটা শুধু কাঠামো দাঁড়িয়ে আছে। বুলেট বলল কোনো একটা কারণে এখানে একবার আগুন লেগে গেছিল, সেটা জঙ্গলের জন্যই হোক বা ম্যানুয়ালি হোক, তার ফলে এই কটেজটা পুড়ে গেছিল এবং কটেজটা পুড়ে যাওয়ার জন্য কটেজটার আজকে এই ভগ্ন দশা। এই যে বলছিলাম না একটু আগে যে এই কটেজগুলোতে যে দড়ি ব্যবহার হতো, এই হচ্ছে সেই দড়ি। এটা হচ্ছে শত জীর্ণ একটা দড়ি। এই দড়িগুলো দিয়ে ডেকোরেশন করা হয়েছে। দেখুন, দেখতে পাচ্ছেন? যেন মনে হচ্ছে আমি কোনো একটা অভিযানে এসেছি। ঠিক কিরকম একটা রোমাঞ্চকর লাগছে, কিরকম একটা রোমাঞ্চকর অনুভূতি। আর যে রাস্তাটা দিয়ে হাঁটছি এটা কিন্তু দেখুন, এটা কিন্তু রাস্তা করা আছে, অর্থাৎ স্থানীয় মানুষ কিন্তু এখান দিয়ে যাতায়াত করে। হ্যাঁ, তলাতে কিন্তু ইট দিয়ে রাস্তা আছে, কংক্রিট আছে। হ্যাঁ একদম, তলায় কিন্তু কংক্রিট আছে। আপনার বোঝা যাচ্ছে যে এক সময় এই দিকটাও কিন্তু চলাচলের জায়গা ছিল। আর আমি একটু আগে বলছিলাম যে জায়গাটা, যে ওই যে দূরে দেখুন পাঁচিল দেওয়া আছে, ওই পাঁচিল দিয়ে ঘেরা, অর্থাৎ ওই যে পাঁচিল, ওই গেটের এপার পর্যন্ত আমরা থাকতে পারবো বা যেতে পারবো, তার বেশি পারবো না। ভেতরটা কিন্তু বেশ ডেকোরেটেড, অর্থাৎ যে যতটুকু জায়গায় প্রপার্টিটা আছে ভীষণভাবে ডেকোরেটেড। কিন্তু তবে এই যে পরিবেশটা আমি এখন দেখলাম বা পেলাম, এই পরিবেশটা হয়তো ভেতরে কতটা পাওয়া যাবে আমি জানি না। চলুন আরেকটু দেখে নিন। এবার আবার নৌকোর দিকে যাচ্ছি, কারণ এবারে আমরা উঠবো সবুজ দ্বীপে অন্য দিক দিয়ে, এদিক দিয়ে তো ওঠা যায় না। এটা জাস্ট আমরা এসেছি জায়গাটাকে দেখতে। ও স্থানীয় ছেলে বলে আমাকে গাইড করলো, কারণ এই জায়গাটা অনেকেই সেভাবে, আমি কোনো ভিডিওতে কিন্তু এই জায়গাটা দেখিনি। হ্যাঁ, আগে কেমন বিল্ডিং ছিল, বাংলো ছিল, সেই ভিডিও আছে, আগে সবুজ দ্বীপ কেমন দেখতে ছিল। তো যাই হোক, অবশেষে নৌকোর কাছে এলাম। ঘাটটাও কিন্তু দেখানোর আছে, এই জায়গাটাও যে কত সুন্দর, চলুন সেটা একবার দেখাই আপনাদেরকে। তবে তার আগে আরও একবার, এখানে এলে অবশ্যই শীতে আসবেন, অন্য কোনো সময় এখানে না আসাটাই ভালো। এই হচ্ছে ভাগীরথী নদী। এই ভাগীরথী নদীর ওপর দিয়েই কিন্তু আমি এলাম। বুলেট উল্টো দিকে কি আছে? আচ্ছা, ওটা হচ্ছে নদিয়া জেলা। হ্যাঁ, এখানে কিন্তু প্রচুর জায়গায় এই নদীর পাড়ে পাড়ে কিন্তু প্রচুর চাষবাস হয়। হ্যাঁ, কলা বাগান প্রচুর আছে, হ্যাঁ এটা ঠিক। আর এইগুলো হচ্ছে সমস্ত কিন্তু কাশবন, দেখতে পাচ্ছেন, সব কাশবন। কাশ যে গাছ, সেই কাশ গাছ। এখনো কিছু কাশফুল ফুটে আছে, বাট বুঝতেই পারছেন এখন তো সিজন নয়, তা এত সুন্দরও লাগবে না। এখানে এলে কিন্তু এই পরিবেশটা কিন্তু বেশ লাগবে আপনার। এই লাল ছাউনিটা লক্ষ্য করুন, এটা তার দিয়ে ঘেরা এবং এর ভেতরে সিসিটিভি রয়েছে। এবং ওই যে দূরে লাল রঙের মাথা দেখতে পাচ্ছেন, ওগুলোই বর্তমানের
কটেজ, অর্থাৎ যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বা WBACDCL এর কটেজ, যেখানে এসে আপনি থাকতে পারেন। তার ভাড়া হচ্ছে 2480 টাকা পার ডে, সম্ভবত মাথা পিছু। এইবার সবুজ দ্বীপে অফিসিয়ালি যেখান দিয়ে যাওয়া যায় আমি ঠিক সেইখানটা এলাম। এই হচ্ছে আমাদের নৌকো, এই পাশে নৌকোটা আমাদের, মানে বাঁ পাশে নৌকোটা, অর্থাৎ এইদিকে বড় নৌকোটা আমাদের, এটাতে এলাম আর এখান দিয়ে উঠলাম। তো জায়গাটা এখন যেহেতু ভাটা চলছে, জলটা অনেকটা নেমে গেছে। আচ্ছা, এইবার আসি যে এই জায়গাটাতে সাধারণত যখন আপনি সবুজ দ্বীপ বেড়াতে আসবেন বা ঘুরতে আসছেন, রিসর্ট বুক করে নয়, কিন্তু শুধু ঘুরতে আসছেন, বেড়াতে আসছেন, তখন কিন্তু আপনাকে এই জায়গাতেই নামাবে। এবং আরেকটা জিনিস বলি এখানে, সেটা হচ্ছে যে এখানে কিন্তু আগে প্রচুর পিকনিক হতো, যদিও এখন শুনলাম পিকনিকটা ওই চরটাতে হচ্ছে। এখন পিকনিক হচ্ছে মূলত ওই চরে, দেখতেই পাচ্ছেন সাদা সাদা প্লেটস পড়ে রয়েছে, ওই চরটাতে এখন মূলত পিকনিক হয়। আর এখানে নৌকো করে এপার ওপার করা হয়। হ্যাঁ, আমাদের ইনকামটা বন্ধ করে দিয়েছে, অনলাইন করে দিয়ে দফা ছেড়ে দিয়েছে। আপনারা যখন খোলার একটু ব্যবস্থা ফ্যবস্থা করুন, আমাদের ইনকাম রাস্তা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, এই জলপথে আমরা খেটে খুঁটে আনছি, 2 পয়সা আমাদেরও হবে, বড়ও খাবে, সেও হচ্ছে না আমাদের। আগে তো এখানে তবু লোক আসতো। হ্যাঁ, এখানে আসতো, গাদা লোক হতো, হ্যাঁ। এই অনলাইন করে দিয়ে আর লোকজন হচ্ছে না। হ্যাঁ, আনা যেত না। হ্যাঁ, লোক গাদা, প্রচুর লোক হতো, প্রচুর লোক। আগে লোক বয়ে উঠতে পারতাম না, আর এখন লোকই নেই। কত মাঝি, আমরা 300 লোক এখানে করে খেতাম, 300 লোক, 300টা মাঝি আমরা, বুঝেছেন? পাওয়া যায়। তাহলে এখন সেখানে কতজন, এখন মোটামুটি কেমন লোক আছে? এখন এই টুকটাক মোটামুটি ধরো, এই তো তোমার অগ্রসানগুলো লোক হয়েছে 200 100 রবিবারগুলো, যেখানে 5000 6000 7000 লোক হতো, সেই জায়গায় কি হবে বলেন? আর এখানে ভেতরে আর কি দেখার আছে বা আর ভেতরে একটু দেখা বলতে অনলাইন করে দিয়েছে, অনলাইন ভেতরে বাচ্চাদের দোলনা ফোল্লা এসব স্লিপ ফিলিপ এসব আছে। আর একটা এই হটস্টার করে দিয়েছে, টাওয়ার আছে একটা। হ্যাঁ, আর এতে কিছু নেই। ঘর ভাড়া, রুম ভাড়া হচ্ছে 2480 টাকা, আর খাওয়া খরচা রেটটা কি মিনিমাম, এটা মানে সবথেকে কম এটাই? এইটাই। আর এর উপরের রেট? এর উপরে আবার এসি ঘর নিতে গেলে আরো রেট বেশি আছে, রেট বেশি আছে। যারা ধরুন ঘরের মধ্যে থাকছে, তারা কি বাইরে এসে খায় না? না, ও ভেতরেই খাওয়া দাওয়া, তারাও ভেতরে খায়? সব ভেতরে, বাইরের লোকেদের কোনো লাভই হয় না। লাভই হয় না। সব ভেতরে ওরা রাস্তা করে নিয়েছে, বুঝেছেন? ভেতরে খাওয়া দাওয়া ভেতরেই সব, ওদের ভেতরেই খাবার খেতে হবে। আপনার নাম? আমার নাম সঞ্জিত হালদার। আচ্ছা, ঠিক আছে। বাড়ি কোথায় বলো? বাড়ি আমাদের সুকুরিয়ায়, ওইখানেই, যেখান থেকে এসেছেন ওইখানেই আমাদের বাড়ি, সব একই জায়গা। আচ্ছা, শুনলেন এই স্থানীয় মানুষদের যন্ত্রণার কথা। আমি একটু আগে এটাই বলছিলাম যে একটা সময় কিন্তু এখানে 5-6 হাজার লোক কিন্তু সিজনে, অর্থাৎ শীতকালে আসতো। আমি নিজের ছোটবেলায়, আমার আজ থেকে 15 বছর আগে আমি যখন প্রথম আসি, তখন আমাদের যাওয়ার জন্য নৌকো পাওয়াটা হয়ে গেছিল দুরূহ ব্যাপার। তার কারণ হচ্ছে কোনো মাঝি তখন ফাঁকা ছিল না। এখন হয়েছে কি, এখন সব মিলিয়ে শুধু সিজনাল, অর্থাৎ শুধুমাত্র রবিবার বা হয়তো কেউ কেউ শনিবার, তারা কয়েকজন পিকনিকের জন্য আসেন। এই যে যেমন দেখছেন একটা টিম যাচ্ছে, এরকম কয়েকটা টিম পিকনিকের জন্য আসে এবং এরকম নৌকো ভাড়া করে তারা ঘোরে। দেখতে পাচ্ছেন নৌকো ভাড়া করে ঘোরে। এবং আপনি ভাবুন যে এই যে মাঝিরা যারা এখানকার জীবন জীবিকা বা রুটি রুজির সঙ্গে যুক্ত, তাদের চলবে কি করে? এইখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে দোকানগুলো আছে, ছোট 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 দোকানগুলো, এই দোকানগুলোতে মানুষ না এলে এদের চলবে কি করে? এদের কথা ভাববে কে? আমরা এইটা দাবি জানাচ্ছি, আমি একজন ইউটিউবার হিসাবে এটা দাবি জানাচ্ছি, যদি এই ভিডিওটা সরকারের কাছে পৌঁছয়, দয়া করে এই প্রপার্টিটা একটা এন্ট্রি ফি করুন এবং সবাইকে এখানে ঢোকার অধিকার দিন। তার কারণ হচ্ছে যে ভেতরে একটা এন্ট্রি ফি করুন, 50 টাকা 100 টাকা, যেরকম মনে হয় সেরকম একটা এন্ট্রি ফি করুন, যাতে আমরা সবাই ঢুকতে পারি, যাতে মানুষ ঢুকতে পারে। কারণ ভেতরে কিন্তু একটা অ্যামিউজমেন্ট পার্ক আছে, বাচ্চাদের খেলার জায়গা আছে, এবং সবথেকে বড় কথা হচ্ছে ভেতরে কিন্তু ওয়াশরুম আছে। এখানে আরও মানুষ আসেন না, তার কারণ হচ্ছে ওয়াশরুমের প্রবলেম আছে। বুঝতেই পারছেন আজকের দিনে কিন্তু এগুলো খুব নেসেসারি। তো সেটা কিন্তু মেন ব্যাপার। এই যে দেখছেন এখানে এই কটা দোকান আছে, দেখুন একটা দোকান, প্রায় দোকানগুলো বন্ধ কিন্তু।
তার কারণ লোক নেই, এই দোকানগুলো রবিবার করে খোলে, বুঝতেই পারছেন। আমাদের কাজ হচ্ছে এই জায়গাগুলোকে বাঁচিয়ে রাখা। আপনারা কাইন্ডলি এই জায়গাগুলোকে একটুখানি চেষ্টা করুন যাতে এই জায়গায় আসতে পারেন আপনারা, এবং এই জায়গাগুলোতে ঘুরে যান বারে বারে, ভালো লাগবে, জায়গাটা কিন্তু সুন্দর। আর একজন সঙ্গী চলে এসছে, আমার প্রতিটা জায়গাতেই এরকম একজন দুজন থাকে। চলো পরে, এখন নয় পরে। আচ্ছা, দোকান দোকান দেখাচ্ছি কি পাওয়া যায়। এটা খেলনার দোকান, মোটামুটি বেশ কিছু জিনিস আছে, খেলনা দেখতে পাচ্ছেন বেশ। এরপর এই সেই গাছের কথা বলছিলাম, এই গাছ, চলুন টাওয়ারে দেখাচ্ছি। এটা একটা চায়ের দোকান, চা কফি টোস্ট এই সমস্ত পাওয়া যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ না সেটা বুঝতেই পেরেছি, সবার একই কথা, লোকজন নেই তাই খোলা হয়নি, বোঝাতে পারলাম। এই হচ্ছে ভাতের হোটেল, এখানে খাওয়া দাওয়া করতে পারেন, দেশি মুরগি। এটা হচ্ছে তৃপ্তি হিন্দু হোটেল, আর এই হোটেলটার আমি নাম ঠিক বলতে পারবো না। ওফ, তো এটাও একটা জায়গা বলা যেতে পারে খাবারের, হ্যাঁ খাবারের জায়গা। এখানে বিভিন্ন রকম খাবার পাওয়া যায়, চা পাওয়া যায়, দেখি বোঝা গেল। আর এই হচ্ছে সবুজ দ্বীপের যে যেটা বলছিল অনলাইন, যে রিসর্টটা রয়েছে, সেই রিসর্টটা হচ্ছে এইটা। এবার এই রিসর্টে কিন্তু ঢুকতে দেয় না উইদাউট পারমিশন, বা বলা ভালো উইদাউট বুকিং। এই যে পরিষ্কার বড় বড় করে লেখা আছে, বুকিং ছাড়া প্রবেশ নিষেধ। শুধু আপনার বুকিং থাকলেই আপনি আসতে পারবেন। কিন্তু আমার অনুরোধ, এই প্রপার্টিগুলো যেন সর্বসাধারণের জন্য একটা মূল্যের বিনিময়েও ওপেন করে দেওয়া হয়। এই কারণেই, কারণ তাহলে এই জায়গার পর্যটন শিল্প কিন্তু উন্নত হবে। আচ্ছা, এখানে একটা কথা বলি, যে যারা এখানে আসতে চাইছেন বা বুকিং চাইছেন, সেই বুকিংয়ের ডিটেল কিন্তু এখানে দেওয়া রইল। একটা তথ্য পেয়েছি যে এখানকার বুকিংয়ের কস্ট হচ্ছে 2480 টাকা ওয়ান ডে, এবং এখানকার সম্ভবত চেক ইন 12টা এবং চেক আউট 11টা সম্ভবত। আমি সম্ভবত এই কারণেই বললাম, আমি ভেবেছিলাম কাউকে পাবো, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না, বা বাইরেও কিছু সেরকম লেখা নেই। আমি ওয়েবসাইটেই একবার দেখেছিলাম, হতে পারে হয়তো আমি ঠিক মনে নেই, এইটাই আমি দেখেছিলাম বলে মনে পড়ছে আপাতত। আচ্ছা চলুন এবার লাস্ট যে ডেস্টিনেশন সেটা একবার দেখাই। আর কিছু তো দেখার নেই, এই ব্রিজটার ওপরে উঠে কিছুটা প্রপার্টির ভেতরটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। তার আগে ব্রিজটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে সেই ব্রিজ, এই যে আমার পোষ্য আমার সঙ্গে ঘুরছে, এই যে। আচ্ছা, এই হচ্ছে ভেতরটা, যেটুকু এখান থেকে দেখাতে পারছি আমি। কটেজগুলো তো দেখালাম, কি ধরনের কটেজ একটু আগেও দেখিয়েছি আমি বাইরে থেকে। ভেতরে কিন্তু এখন অনেক জায়গা পড়ে আছে, ফাঁকা আছে, হয়তো প্ল্যানিং আছে, হয়তো কিছু হবে ভবিষ্যতে। তা আপাতত যেরকম আছে আমি সেরকমই দেখালাম। দেখুন কি অপূর্ব দৃশ্য। মোটামুটি সামারি করলে এটা দাঁড়ায় যে এই জায়গাটা রবিবার একটু ভিড় থাকে, এছাড়া মোটামুটি সারাটা বছর সেরকম ভিড় থাকে না। আর শীতকালে এই দুটো মাস, ডিসেম্বর এবং জানুয়ারিতে কিছু মানুষ এখানে আসেন। বর্ষাকালটা এখানে একটু রিস্কি, আর এই জায়গার পরিবেশটা অত্যন্ত সুন্দর। আপনি চাইলেই এইখানে বেশ কিছুক্ষণ সময় কাটাতেই পারেন, এবং এই নদীটাও বেশ সুন্দর। তবে নদীতে কিন্তু হাঁটা যায়, তবে আপনি চেষ্টা করতে যাবেন না। এখানকার স্থানীয় মানুষের কথা অনুযায়ী এখানে কিন্তু জল খুব কম, বা এখানে বিভিন্ন জায়গায় ডাঙা বা চড়া যেটা আপনি বলবেন সেটা পড়ে গেছে। একজন আমাকে বললো যে 1 হাঁটুর বেশি জল নেই, তো সেটা যদি হয় তাহলে বুঝতেই পারছেন খুব একটা উঁচু কিন্তু নয়। আর এই হচ্ছে সেই জেটিটা, আমি জেটিতে নামছি না। এই জেটিতে আপনি চাইলে নৌকো করে এসে বা লঞ্চ করে এসে এই জেটিতে নেমে জেটি থেকে কিন্তু আপনি সবুজদ্বীপ প্রপার্টিটাকে ঢুকতে পারেন। আপনার নাম? শিখা রাজবংশী।
কেমন চলছে আপনাদের এখানে? এখন কি বলুন তো, আমাদের তো দীর্ঘদিন ধরে আমাদের ভেতরে দোকান ছিল, তা ভেতরে দোকান থাকতে তখন মোটামুটি ভালোই চলতো আমাদের। আর এখন এই গেটের বাইরে এই 2 বছর ধরে আমাদের বাইরে করে দিয়েছে, ওদের রিসর্ট বানিয়েছে। এর জন্য আমাদের লোকটা কমে গেছে, একদম কাস্টমার হচ্ছে না, কম। ওই রোববার গুলো কিছু আসে, তার সারা সপ্তাহ ফাঁকা টুকটাক। মানে আজকে প্রায় লোক নেই বললেই চলে। আজকে তো লোক নেই, এই তো আপনি এসছেন আর 2 জন এসছে। হ্যাঁ, তো এইরকম, তাহলে এরকম করে আমাদের কি হবে? তাও এখানে থাকতে হয়, থাকি। এবার লোকজন, হ্যাঁ, এত টাকার মালপত্র তুলে এখানে বসে আছি। গেটটা যদি খুলে দেয়, এবার হয়তো ভেতরে ঘুরে টুরে আসলে এবার এখানে অর্ডার মর্ডার দিলে খেয়ে দিয়ে বেশ সুন্দরভাবে তারা যেতে পারে, কিন্তু গেট তো খোলার কথা নেই, কিছু না। আরো এখানে লোকজন কমে গেছে। দোকানগুলো কিন্তু বেশ বড়, মানে রীতিমতো অনেকের খাবারের ব্যবস্থা আছে কিন্তু। হ্যাঁ, আমাদের যেরকম বলবে আমাদের এখানে মানে বুকিং নেওয়া হয়, যে খাওয়া দাওয়ার বললে যেরকম মেনু বলবে সেরকমই হবে। দেশি মুরগি হয় নাকি? হ্যাঁ, দেশি মুরগি? হ্যাঁ, দেশি মুরগি, ওই তো ওই যে রয়েছে দেশি মুরগি, যেরকম বলবে সেরকমই হবে, কেটে কুটে রান্না করে দেবো। গঙ্গার মাছ? গঙ্গার মাছও আমাদের ধরে সব। এখানে এলে খাবারের কোনো অসুবিধা? না 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 না, এসে অর্ডার করলেও হবে, কি বলে দিলে যে আমরা এরকম কজনা যাব, ওরকম খাবার দাবার আমরা সব রেডি করে রেখে দিই। হ্যাঁ, এবার পয়সা ফোন পে হয়ে গেছে, পয়সা পাঠিয়ে দেয় নাম্বার দিলে। আপনার দোকানের নাম? লোকনাথ হোটেল, জয়ন্ত রাজবংশী। আচ্ছা, লোকনাথ হোটেল, জয়ন্ত রাজবংশী। হুম, ঠিক আছে, এটা কি ওদিকে? আচ্ছা, এখানে আছে ব্যানারটা না? ব্যানার ওই বাইরেও আছে, ভেতরেও আছে। নমস্কার, আমার নাম শিখা রাজবংশী, আপনারা সবাই আসবেন এখানে। উনি চা করছেন, তার আগে ওনার যন্ত্রণার কথাও শোনালাম। বুঝতে পারছেন তো কেন বারবার বলছি এখানে আসতে? এখানে আসুন, এই জায়গাটাকে উপভোগ করুন, তার সঙ্গে এই স্থানীয় মানুষগুলোর একটু হেল্প হয়। সেটা ভালো হয়েছে। এই হচ্ছে সেই ওয়াচ টাওয়ার। একটু আগে যে ওয়াচ টাওয়ারের কথা বলছিলাম, এখানে উঠলে একটা দুর্দান্ত ভিউ পাওয়া যায়। রক্ষণাবেক্ষণের অভাব স্পষ্ট। বলা ভালো, আমার এই সবুজদ্বীপ ভ্রমণ কিছুটা চেনা সবুজদ্বীপে অচেনা ভ্রমণ। লোহাগুলো জং পড়ে গেছে। ভিউটা দেখুন, আমি প্রত্যেকটা স্টেপে ভিউটা দেখানোর চেষ্টা করছি। ভিউটা দেখুন, এই সেই কাঁটা গাছ, বাবলা গাছ বলতে পারেন। এইটা কিন্তু সবুজদ্বীপের একটা অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ। এখানে কিন্তু এই ধরনের গাছ প্রচুর পাবেন। এই গাছ কিন্তু নৌকো তৈরির জন্য, আসবাবপত্র তৈরির জন্য ব্যবহার হয়। ওই যে দূরে হচ্ছে WBACDCL এর প্রপার্টি, আর এই হচ্ছে দূরে গঙ্গা। চলো আর একটু ওঠা যাক। এই হচ্ছে গঙ্গা। গঙ্গার ভিউটা এখান থেকে কিন্তু অসাধারণ। দেখুন সেই গাছ। এখন যেহেতু ফাল্গুন মাস পড়তে চলেছে, তাই এখন কিন্তু পাতা ঝরার মরশুম। এই যে দেখছেন কি সুন্দর। চলো এবার পরেরটায় যাই। অনেকটা ওপর পর্যন্ত ওঠা যায় অবশ্য, কিন্তু এখানে উঠতে গেলে কাঁটার আঁচড় সহ্য করতে হবে। ঠিক আছে, অসুবিধে নেই, একটু কাঁটার আঁচড় খেলাম, আর কি আছে। জীবনে তো কত আঁচড়ই খেলাম, একটু কাঁটারই আঁচড় খাবো। কি ঠিক বললাম তো? দেখুন, এই হচ্ছে টপ ভিউ। এখান থেকে দুর্দান্ত একটা ভিউ পাবেন। এই ওয়াচ টাওয়ারটা কিন্তু ঘুরে যেতেই পারেন যদি আপনি সবুজদ্বীপ বেড়াতে আসেন। জায়গাটার মধ্যে একটা কেমন যেন একটা ভুতুড়ে ব্যাপার রয়েছে। দেখুন চারপাশটা। এই হচ্ছে ভাগীরথী নদী। চওড়াটা দেখুন। তবে বেশ অনেকটা অংশ পর্যন্ত হেঁটে পার হওয়া যাবে। আর যেটা বলছিলাম, রক্ষণাবেক্ষণের অভাব হচ্ছে এদিকে আর না যাওয়াই ভালো।
দেখতে পাচ্ছেন। এবং এখানে যেখানে আমি দাঁড়িয়ে আছি এইখানেও কিন্তু এই যে ছোট 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 ছিদ্র তৈরি হয়ে গেছে। তো এই হচ্ছে একটা ভিউ, এই হচ্ছে ওয়াচ টাওয়ার। যদিও আপনি যদি WBSEDCL এর কটেজ বুক করে আসেন তাহলে ওই দূরের ওয়াচ টাওয়ারটা আপনি পাবেন, ওটা কিন্তু বেশ সুন্দর এবং ওটা কিন্তু মেনটেন করা হয়। আর যেখান দিয়ে উঠলাম এই দেখুন কি অবস্থা, অথবা আমার নেমে যাওয়াটাই বুদ্ধিমানের। সবুজ দ্বীপ একটা প্রাকৃতিক দ্বীপ, কিছুটা কেউ কেউ বলে বদ্বীপ, কিছুটা বয়ের আকার আছে, কিন্তু পুরোপুরি বদ্বীপ বলাটা হয়তো ঠিক নয়, কিন্তু বলা যেতেই পারে, কারণ বেশ কিছুটা অংশ কিন্তু বয়ের মতন, মানে বদ্বীপ যেরকম দেখতে হয় সেরকম। এবার আসি এই সবুজ দ্বীপের অন্যতম আকর্ষণ তাহলে কি? সবুজ দ্বীপের প্রকৃতি হচ্ছে সবুজ দ্বীপের আকর্ষণ। এখানে কিন্তু আর তেমন কিছু নেই যেটার জন্য মানুষ আসবে। এখন অবশ্য রিসোর্টগুলো করা হয়েছে এই প্রকৃতিটাকে উপভোগ করার জন্য। দেখেছেন কাঁটা কিন্তু আমাকে আশীর্বাদ করলো। অপু হালদার, ভালো নাম অপু হালদার, ডাক নাম বুলেট বলেই সবাই চেনে। ফোন নাম্বারটা বলো। ফোন নাম্বার 7865992922। আজকের ভিডিও মোটামুটি এইটুকুই। কেমন লাগলো জানাবেন, কারণ আমি একটু অন্যরকমভাবে সবুজ দ্বীপকে আপনাদের কাছে তুলে ধরলাম। আমার মনে হয় যে আমাদের প্রত্যেকের জীবনের বেশ কিছু কথা, সাধারণ মানুষের কথা, এটা মনে হয় কোনো একটা জায়গায় বেড়াতে গেলে বা ঘুরতে গেলে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। আমি চেষ্টা করলাম সেগুলোকে একটু তুলে ধরতে। আর আপাতত আজকের ভিডিও এটুকুই। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর অবশ্যই সঙ্গে থাকুন, পাশে থাকুন। খুব তাড়াতাড়ি ফিরছি আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।